ঘূর্ণিঝড়ের প্রভাব জানাতে পটুয়াখালীর কুয়াকাটায় আছেন শিকদার জাবির হোসেন, সাতক্ষীরার শ্যামনগরে আছেন সহকর্মী তানজিম আহমেদ এবং খুলনার দাকপে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি জাবিরের কাছে। বেলা 11টার পর থেকেই ঘূর্ণিঝড় রেমাল প্রভাব পড়তে শুরু করেছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কুয়াকাটা সমুদ্র সৈকতে বড় বড় ঢেউ আছড়ে পড়েছে, সমুদ্র যেন ফুঁসে উঠেছে। আসলে ঘূর্ণিঝড় রেমাল সন্ধ্যার পরে আঘাত হানলেও এর প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে কুয়াকাটা সৈকত এলাকাতে। আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সমুদ্র কতটা ফুঁসে উঠেছে, সেটা বাস্তবেই দেখা যাচ্ছে এই মুহূর্তে। তো এখন ভাটার সময় ঢেউয়ের তীব্রতা এবং জ্বরের চাপ এত বেশি থাকার কথা নয়। তো জ্বরের সময় অর্থাৎ 12টা, সাড়ে 12টা, 1টার দিকে এর চেয়ে বেশি জ্বরের পানি উচ্চতা ছিল। সৈকতের যে আশপাশের যে দোকানপাট ছিল সেই দোকানপাটের ক্ষতিগ্রস্ত হয়েছে ঢেউয়ের তোড়ে। তো আমরা পটুয়াখালীর উপকূলের বিভিন্ন নিম্নাঞ্চলে খোঁজ নিয়েছি। নিম্নাঞ্চলের রাঙ্গাবালির চালিতাবনিয়া ও চরমন্তাজের চরআন্ডা এই জায়গাগুলোতে পানি উঠেছে। জোয়ারের পানির উচ্চতা 2 থেকে 3 ফুট বৃদ্ধির কারণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। বিশেষ করে চরআন্ডার ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে লোকালয়ে তলিয়ে গেছে। এছাড়াও চালিতাবনিয়ার বিধ্বস্ত বেড়িবাঁধ, যেগুলো দীর্ঘদিনেও সংস্কার করা হয়নি, সেই বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়েও পানি প্রবেশ করছে। এছাড়াও যেগুলো অরক্ষিত বাঁধ, সেই অরক্ষিত বাঁধ ভাঙারও খবর পাওয়া গেছে। তো সব মিলিয়ে এই মুহূর্তে পটুয়াখালীর উপকূলে ঘূর্ণিঝড় মেরাল আতঙ্কে মানুষ ঘূর্ণিঝড় মেরালের চরমভাবে আতঙ্কে রয়েছেন উপকূলবাসীকে নিরাপদ আশ্রয়স্থলে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সবগুলো সাইক্লোন শেল্টার এবং আশ্রয় কেন্দ্রগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে, খুলে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আশ্রয় কেন্দ্রে মানুষকে আশ্রয় নেওয়ার জন্য বলা হলেও এখনো পর্যন্ত মানুষজন আশ্রয় কেন্দ্রমুখী হচ্ছেন না। বিশেষ করে পটুয়াখালীর উপকূলের যে বিচ্ছিন্ন দ্বীপ চরকাশেম, চরআন্ডা, এই বিচ্ছিন্ন দ্বীপগুলো যেখানে বেড়িবাঁধ কিংবা সাইক্লোন শেল্টার নেই, ঘূর্ণিঝড় আঘাত হানলে তাদের আশ্রয়ের কোনো সুযোগ নেই, সেই দ্বীপগুলো থেকেও কিন্তু এখনো পর্যন্ত মানুষ আশ্রয় নেয়নি নিরাপদ আশ্রয়স্থলে। তো সেক্ষেত্রে ঝুঁকি কিন্তু থেকেই গেছে। তো এভাবে যদি ঢেউয়ের তোর এবং ঘূর্ণিঝড় রেমালের আঘাত হানতে থাকে, প্রভাব পড়তে থাকে, সেক্ষেত্রে সন্ধ্যার পরে কিন্তু ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। তো এতটুকু ছিল পটুয়াখালীর উপকূল থেকে আমার কাছে সবশেষ। সাতক্ষীরায় আছেন আমাদের সহকর্মী তানজিম, তার কাছে চলে যাচ্ছি আমরা সরাসরি। কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে এই মুহূর্তে মেঘের সাথে রোদের মিতালি, অর্থাৎ কিছুক্ষণ আগে কালো মেঘে ছেয়ে গিয়েছিল সাতক্ষীরার উপকূল এবং ভীষণ বৃষ্টি হচ্ছিল। এর কিছুক্ষণ পরে কিন্তু এখন আবার বৃষ্টি কমে কিছুটা রোদের দেখা মিলেছে আসলে। কিন্তু ঘূর্ণিঝড় রিমেলে যে এগিয়ে আসা সেটি কিন্তু থেমে নেই, এটির ক্রমান্বয়ে এগিয়ে আসছে এবং এর ফলে কিন্তু উপকূল জুড়ে এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে। অর্থাৎ বলতে হবে সাতক্ষীরা যে উপকূলীয় এলাকাতে আমরা রয়েছি, এক পাশে শ্যামনগর, এক পাশে আশাশুনি, ঠিক এই উপজেলা দুটি কিন্তু সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং প্রাকৃতিক দুর্যোগে বারবার বিপর্যস্ত উপজেলা। এবং এর ফলে আমরা সাতক্ষীরা উপকূলের কথা যদি বলতে চাই, 660 কিলোমিটারের মতো বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে কিন্তু ঝুঁকিপূর্ণ এবং অধিক ঝুঁকিপূর্ণ 6 কিলোমিটারের মতো জায়গা। সেই জায়গাগুলোর কারণে কিন্তু আসলে যে উপকূলবাসী রয়েছেন, স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তারা বলছেন প্রতি বছরই কিন্তু বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগে তাদের এখানে এই যে নিম্ন অঞ্চল প্লাবিত হয় এবং তাদের কিন্তু আসলে লবণ পানি সহ বিভিন্ন কারণে মাছের ঘের ভেসে যাওয়া, ফসলের উৎপাদন কমে যাওয়া সহ নানা ধরনের সংকটে পড়তে হয়। আমরা যে নদীতে রয়েছি দেখছি আসলে নদীর পানি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। একদিকে আসলে জোয়ারের পূর্ণিমা জোয়ার রয়েছে, অপরদিকে রয়েছে এই যে ঘূর্ণিঝড় রিমেলের প্রভাব এবং এটি ক্রমশ এগিয়ে আসার কারণে কিন্তু নদ নদীর পানি 3 থেকে 4 ফুটের বেশি বাড়ছে এবং কিছুক্ষণ আগে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি 8 থেকে 10 ফুটের বেশি কিন্তু আসলে যে জলোচ্ছ্বাস যদি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু এখানে স্থানীয় যারা উপকূলের যারা রয়েছেন বাসিন্দারা, তারা আমাদেরকে বলছেন যে বিভিন্ন ক্ষতিগ্রস্ত এবং যেসব জায়গায় সংস্কারের অভাব রয়েছে সেই সব জায়গাগুলো যদি আসলে 10 ফুটের উপরে প্লাবিত হয় এবং সেক্ষেত্রে কিন্তু নিম্ন অঞ্চল সহ এই যে লোকালয়গুলো প্লাবিত হওয়ার কথা রয়েছে। এই নদী তীরে আমরা যে আসলে দেখছি যে নদীতে ঢেউ আসলে কিভাবে পাড়ে আশ্রে পড়ছে এবং এটি কিন্তু সময়ের সাথে সাথে এই ঢেউয়ের পরিমাণ, বাতাসের পরিমাণ, বৃষ্টির পরিমাণ
সব কিছু আসলে বাড়ছে এবং এই বৃদ্ধির ফলে আমাদের এখন তবে একটি কথা জানিয়ে রাখতে হয়, জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা বলছেন যে তাদের দুর্যোগকালীন সময় যে ধরনের প্রস্তুতি দরকার, সাইক্লোন শেল্টার বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আসলে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য উপযোগী করে রাখা হয়েছে। একই সাথে তারা এই বিষয়গুলো বলছেন, শুকনো খাবার থেকে শুরু করে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি এবং মেডিকেল টিম থেকে শুরু করে সবকিছুই তারা কিন্তু আসলে প্রস্তুত রেখেছেন, যেন দুর্যোগকালীন সময় তারা এই বিষয়গুলোকে আসলে মাথায় রেখেই তারা কাজ করছেন। একই সাথে কিন্তু আমরা দেখছি যে আসলে সাতক্ষীরার যে উপকূল, সেই উপকূল জুড়ে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। তবে এখন পর্যন্ত তারা আশ্রয় কেন্দ্রে যা শুরু করেনি, যে স্থানে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন, ফায়ার সার্ভিস রয়েছেন, তারা কিন্তু আসলে বলছেন যার খুব দ্রুত যেন তারা আশ্রয় কেন্দ্রে নিরাপদ আশ্রয়ে যান। এবং তারা কিন্তু আসলে বলছেন যেন এই ঘূর্ণিঝড়টি আঘাত হানলে কিন্তু তারা সেই জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু সাতক্ষীরা উপকূল যারা রয়েছেন তারা নিয়েছেন বলছেন। বরগুনাতে আমাদের রয়েছেন সহকর্মী বাদল, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে সেখানকার খবর জানতে। ঘূর্ণিঝড় রেমালের আতঙ্ক বিরাজ করছে উপকূলীয় জেলা বরগুনাতে। এই বরগুনা জেলাটি চারপাশে নদী এবং সমুদ্র দ্বারা বেষ্টিত, তাই এখানে সবসময় কোনো না কোনো দুর্যোগ প্রতি বছরই হানা দেয়। এবছরও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি। উপকূলীয় বিভিন্ন অঞ্চল থেকে ঘূর্ণিঝড় রেমালের খবর জানাচ্ছিলেন সহকর্মী বিন্দ্র। ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী রাশেদ লিমন। রাশেদ, আপনাকে স্বাগতম। ঘূর্ণিঝড় রেমালের সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। পরিস্থিতি যদি বলি, একটা জিনিস কিন্তু আমরা কিন্তু আমাদের সহকর্মীরা যখন সরাসরি যুক্ত ছিলেন, একটা কিন্তু খেয়াল করেছি আমরা এর আগের যে রিসেন্ট সময়ে যে ঘূর্ণিঝড়গুলো, সেগুলো কিন্তু আমরা যখন দেখলাম হিট করে যে সময়টাতে, তার আগে আগে এমন তাণ্ডব শুরু হয়। কিন্তু এখনো কিন্তু প্রায় 12 ঘন্টারও যে আবহাওয়া দপ্তরের যে হিসেবটা, সেখানে কিন্তু 12 ঘন্টারও বেশি সময় আছে। কিন্তু এমন তার আগেই যে তাণ্ডব বা আমরা যে ছবিগুলো দেখলাম, তাতে কিন্তু আসলে মনে হয় এটি আসলে সেই আইলার কথা মনে করে। আজকে কিন্তু ব্রিফিংয়েও বলা হয়েছিল যে একই জায়গায়, কাছাকাছি জায়গায় হিট করছে আইলা। আমরা যদি একটু এই পাশটা এসে যদি দেখি যে উইন্ডির যে হিসেবটা, সেই হিসেবে কিন্তু আমরা যদি একটু এগিয়ে যাই সামনে, যে সময়টা অর্থাৎ রাত 12টার পরে বা 12টা নাগাদ, তা 12টা থেকে 3টা, এখন এই মুহূর্তে প্রায় 200 কিলোমিটার, মানে পায়রাবন্দর থেকে 200 কিলোমিটার দূরে অবস্থান করছে। এরপরে যখন আসলে এরপরে যদি আমরা দেখি যে সেই 200 কিলোমিটার তার 10 থেকে 20 কিলোমিটার বেগে এগিয়ে আসছে, এবং সেটি যদি এভাবে এগিয়ে আসে, তাহলে আসলে রাত 12টা থেকে 3টা পর্যন্ত এই সময়টাতে কিন্তু আসলে মূল যে আঘাত হানা বা হিট করা, সেটি বাংলাদেশে করার কথা। এবং সেটি যদি করে, আমরা যদি এখনো পর্যন্ত বলা হচ্ছে ঠিক কুয়াকাটার পরে হচ্ছে খেপুপাড়া, মহিপুর, আলিপুর, কলাপাড়া এই অঞ্চলটা থেকে নিয়ে আসবে, কিন্তু সেইটি কিন্তু আসলে বারবার আইলা সিডরের ওই কথাটা মনে করে দিচ্ছে। এবং ওই সময় বাতাসের যে গতিবেগ, সেই গতিবেগ ধারণা করা হচ্ছে যে, বা পূর্বাভাস যেটা বলা হচ্ছে, সেটা কিন্তু বাতাসের গতিবেগ 110 থেকে 130 কিলোমিটার হতে পারে। স্বাভাবিকভাবেই সেই ভয়াবহতা বা সেই তাণ্ডবের কথা কিন্তু আসলে অনুমান করা যায়। এরপরে আমরা সীমা, এই যে রাশেদ, এই যে আপনি উপকূলীয় অঞ্চলগুলোর কথা বলছেন, দুর্যোগ প্রবণ এলাকাগুলো, এখানে আসলে কোথায় কোন সংকেত নির্দেশনা দেওয়া হয়েছে? সংকেতের বিষয়টা দেওয়ার আগে আমি একটু মানে পূর্বাভাস নিয়ে আরেকটু বলতে পারি যে সময়টাতে দেওয়া হচ্ছে, অর্থাৎ 12টা থেকে 3টা, আমরা এই মুহূর্তে যদি বলি দিনের বেলা বা এই সময়টাতে সন্ধ্যা 7টার মধ্যে, 5টা থেকে 7টা একটা ভাটার সময় ছিল। এই সময়টা যদি আঘাত হানতো, তাহলে কিন্তু সেই সিডর বা আইলার, বিশেষ করে আইলার কথা বারবার বলা হচ্ছে, আইলার কথা সেটি মনে পড়তো না। কিন্তু ওটাও কিন্তু ঠিক পিক জোয়ারের যে টাইম, সেই সময়টাতে আঘাত আনার কারণে কিন্তু জলোচ্ছ্বাসের মাত্রা কিন্তু বেড়েছে। আমরা কিন্তু বারবার দেখছি পূর্বাভাসে, যখন বিভিন্ন পূর্বাভাসগুলো দেওয়া হচ্ছে, তখন কিন্তু জলোচ্ছ্বাসের কথা বলা হচ্ছে, সেটি প্রথমে 8 থেকে 12 ফুট উচ্চতার কথা বলা হচ্ছে, এখন কিন্তু সেটা বলা হচ্ছে 10 থেকে 12 ফিট। এবং সেটি যদি হয়, আমরা কিন্তু এরই মধ্যে দেখেছি বরগুনার বিভিন্ন জায়গায় কিন্তু এরই মধ্যে কিন্তু পানি ঢুকে গেছে। আমরা একটু বাচ্চা শিশুর কথা বলছিলাম, সে বলছে যে আমাদের ঘরের মধ্যে তো পানি ঢুকে গেছে, আমরা এখন কি করব, কোথায় যাব, সেই বিষয়টি। এরপর আসি, আপনি যেটি বলছিলেন যে সংকেতের কথা, আসলে 10 নম্বর মহাবিপদ সংকেত কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে, এবং বিশেষ করে পায়রা এবং মোংলা বন্দরে কিন্তু 10 নম্বর সতর্কতা সংকেত দেখা হচ্ছে। এছাড়া উপকূলীয় যে জেলাগুলো রয়েছে, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, পটুয়াখালী, এইসব এলাকার উপকূলীয় অঞ্চল এবং এর অদূরবর্তীতে যে চরগুলো রয়েছে, সেখানে কিন্তু আসলে 10 নম্বর মহাবিপদ সংকেত, সেই মহাবিপদ সংকেত কিন্তু দেখিয়ে যেতে বলা হয়েছে।
এর পাশাপাশি আমরা যদি বলি যে 10-এর পাশাপাশি 9 নম্বর যে মহাবিপদ সংকেত, আমরা জানি 9 থেকে মহাবিপদ সংকেত, সেটি কিন্তু আসলে কক্সবাজার এবং চট্টগ্রামে যে সমুদ্র বন্দর রয়েছে সেই সমুদ্র বন্দর রয়েছে। এছাড়াও এই জেলাগুলোর যে জেলাগুলো অর্থাৎ চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং চাঁদপুর, এর যে উপকূলীয় জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু এই 9 নম্বর মহাবিপদ সংকেত সেটি কিন্তু রয়েছে। এবং এছাড়া কিন্তু আমরা যদি বলি যে এই বিষয়গুলোর পাশাপাশি বেশ কিছু এই সব জেলার, অর্থাৎ এই পাশে বরিশাল, খুলনা থেকে শুরু করে এই পাশে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, এই সব জেলার যে এলাকা, অর্থাৎ স্থলভাগের এই পাশটা, অর্থাৎ উপকূলীয় এলাকা থেকে বাইরে যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু 4 নম্বর যে সংকেত সেটি কিন্তু দেখাতে বলা হয়েছে। তো এরই মধ্যে আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে যে বারবার যে সাইক্লোন সেন্টারগুলো রয়েছে বা যে স্কুলগুলো সার্কেল সেন্টার হিসেবে ব্যবহার করা হয়, সেই সাইক্লোন সেন্টার বিভিন্ন শেল্টারে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে এবং এর মধ্যে বেশ কিছু মানুষ কিন্তু সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে। এই বিষয়ে আমার হাতে একটি প্রতিবেদন রয়েছে, সেটি এখন দেখে নেব। রক্তচক্ষু নিয়ে ধেয়ে আসা ঘূর্ণিঝড় রেমাল এরই মধ্যে প্রভাব বিস্তার করতে শুরু করেছে দেশের উপকূলীয় অঞ্চলে। দমকা হাওয়া সেই সঙ্গে বৃষ্টি জানান দিচ্ছে রেমালের শক্তিমত্তার। তবে আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ বলছে প্রায় 10 কিলোমিটার গতিতে উপকূলের দিকে ধেয়ে আসা রেমালের অগ্রভাগের মূল প্রভাব শুরু হবে বিকেল 3টার দিকে। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। ঘূর্ণিঝড়ের কেন্দ্র উপকূল অতিক্রম করতে শুরু করবে রাত 12টা নাগাদ, শেষ হতে পারে রাত 3টার দিকে। তবে পশ্চাৎভাগের প্রভাব রয়ে যাবে আরও কিছু সময়। সব মিলিয়ে তাণ্ডব চালাতে পারে 12 থেকে 14 ঘন্টা। আশঙ্কা রয়েছে জলোচ্ছ্বাস ও ভূমিধসেরও। ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে আনা হয়েছে 10 নম্বর মহা বিপদ সংকেতের আওতায়। 9টি উপকূলীয় জেলা ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ থাকবে একই সংকেতের আওতায়। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে দেখাতে বলা হয়েছে 9 নম্বর মহা বিপদ সংকেত। আশপাশের দ্বীপ ও চরসমূহের জন্য থাকবে একই সংকেত। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে 8 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার প্লাবিত হতে পারে বায়ুতাড়িত এমন জলোচ্ছ্বাসে। রেমালের প্রভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে শঙ্কা রয়েছে ভূমিধসের। পূর্বের কোনো ঘূর্ণিঝড়ের সঙ্গে তুলনা করতে না চাইলেও রেমেলের গতি প্রকৃতি পর্যবেক্ষণ করে ভয়াবহতার কমতি দেখছে না আবহাওয়া অফিস। আর তাই উপকূলবাসীকে দ্রুত নিরাপদে সরে যাওয়ার আহ্বান সংস্থাটির। এর যে কেন্দ্র, এটি মধ্যরাতের মধ্যে এটা বাংলাদেশের উপকূল অতিক্রম সম্পন্ন হবে। জলোচ্ছ্বাস, ভারী বর্ষণ এবং সেই সাথে দমকা থেকে জোরো হাওয়ার বাতাসটা 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত, কোথাও কোথাও আরও হঠাৎ করে একটু বেশিও হতে পারে। এবং তার আগে পরে এই যে প্রভাব, এটা খুব ভয়াবহ অবস্থায় হবে। স্থলভাগে উঠার পর বাংলাদেশের উপরে উঠে এটা মানে ল্যান্ড ডিপ্রেশন, তখন স্থল নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশের উপরে আগামীকাল হোল ডে এটার প্রভাবে বৃষ্টিপাত হবে। উপকূলবাসীর পাশাপাশি গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকেও নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ইমা, আমরা কিন্তু দেখলাম বাপ্পির প্রতিবেদনটায় যে পূর্বাভাস যেতে দিতে তাতেই আসলে বোঝা যায় ভয়াবহতা কত হতে পারে এবং এই ভয়াবহতা দেখে আসলে মানুষ সতর্ক হয়ে যত দ্রুত আশ্রয় কেন্দ্রে আসবে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে ততই কম হবে। তো এই মুহূর্তে বাকি জায়গার কি অবস্থা আমরা কিন্তু বেশ কিছু জায়গায় দেখলাম। এরপরে কক্সবাজার, বাগেরহাট, ভোলায় আমাদের সহকর্মীরা রয়েছেন, সেখানকার কি অবস্থা সেটি জানবো। শুরুতে যাব কক্সবাজারে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেলের কাছে। রুবেল,
ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব সেটি কক্সবাজারে অলরেডি পড়তে শুরু করেছে, যেটি আবহাওয়া অফিস যেটি বলছে এখন ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ সেটি অগ্রসর হতে শুরু করেছে। এটি বিকেল থেকে অগ্রসর হয়ে সন্ধ্যা 6টার দিকে কক্সবাজার উপকূল অতিক্রম করার একটি সম্ভাবনা রয়েছে বলে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান নিশ্চিত করেছে। তিনি যেটি বলছে, যেহেতু ঘূর্ণিঝড়টি কক্সবাজার উপকূল থেকে প্রায় 300 কিলোমিটার দূরে অবস্থান করছে, সেটি অগ্রসর হচ্ছে এবং অগ্রভাগ যেহেতু কক্সবাজার উপকূল অতিক্রম করছে, সেই ক্ষেত্রে বৃষ্টি ঝরিয়ে ভারী বৃষ্টিপাত থেকে শুরু করে ঝড়ো হাওয়া থেকে শুরু করে যে নানা ধরনের যে আবহাওয়ার যে পরিস্থিতি খারাপ হয়েই মূলত এটি কক্সবাজার উপকূল অতিক্রম করবে। মূলত ভারী বৃষ্টিপাতের মাধ্যমেই কিন্তু এটি দুর্বল হয়ে কক্সবাজার উপকূল অতিক্রম করবে সেটি বলা হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত হচ্ছে, প্রায় ঘন্টাখানিক হচ্ছে যে বৃষ্টিপাত সেটি অনবরত চলছে। অন্যদিকে যে সাগর কিন্তু আমরা যেটি লক্ষ্য করছি উচ্চ জোয়ার এখন ভাটা চললেও সেটি এখন পানির যে উচ্চতা সেটি বাড়ছে। বিশেষ করে 10 থেকে 12 ফুট উচ্চতায় সমুদ্রের যে বিশাল বিশাল ঢেউ সেটি যে প্রবাহিত হয়ে কক্সবাজারের যে নিম্নাঞ্চল সেটি প্লাবিত হয়েছে। এরই মধ্যে কক্সবাজার সদর উপজেলার যেটি নাজিরাট ট্যাগ বলা হয় সেখানে প্রায় পানি প্রবেশ করে মানুষ প্লাবিত হয়েছে। পাশাপাশি মহেশখালী, কুতুবদিয়া বিভিন্ন যে বেড়িবাঁধগুলো ভেঙে পানি প্রবেশ করে অনেকে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে প্রশাসন বলছে তাদেরকে আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে এবং তাদেরকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। তো এ ছিল আমার কাছে কক্সবাজার থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি। এখন আমরা চলে যাচ্ছি ঘূর্ণিঝড় রেমালের আরো খবর জানতে। বাগেরহাটে রয়েছে আমাদের সহকর্মী আলী আকবর টুটুল। সাইক্লোন শেল্টারগুলোকে এখন কিন্তু মানুষ আশ্রয় নিতে শুরু করেছে। আমরা এখানে দেখেছি যে আসলে সকাল থেকেই কিন্তু বেশ কিছু প্রভাব রয়েছে এই সাইক্লোন শেল্টারের রোবেলের প্রভাবের কারণে। এখানে আসলে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের এখানে নানাবয়সী মানুষ কিন্তু এখানে আশ্রয় নিয়েছে। আমরা দেখছি যে এখানে কিন্তু গবাদি পশু তারা নিয়ে আসছে আশ্রয় কেন্দ্রে এবং অনেকে তাদের জীবন বাঁচাবার জন্যই কিন্তু তারা কিন্তু এখানে ছুটে আসছেন। এবং সাইক্লোন শেল্টারে প্রায় আমরা 4টি রুম রয়েছে। এখানে প্রত্যেকটি রুমে কিন্তু রয়েছে এখানে কিন্তু গবাদি পশুর পাশাপাশি এবং আমরা যদি সাইক্লোন শেল্টারে যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু অনেকেই তারা কিন্তু আশ্রয় নিয়েছেন। তারা কিন্তু এখানে আমরা দেখছি যে সবচেয়ে বেশি কিন্তু মানুষ আশ্রয় নিয়েছে এখানে শিশু রয়েছে এবং অনেকে বৃদ্ধ মানুষ তারা কিন্তু এখানে আশ্রয় নিয়েছেন। এখানে আমরা দেখছি যে আমরা আশ্রয় নিয়েছেন। এখানে আমরা দেখছি যে আমরা কিন্তু এখানে দেখেছি যে মানুষের যে তারা নানা বয়সী মানুষ কিন্তু এখানে রয়েছে এবং বিভিন্ন রুমে তারা কিন্তু আশ্রয় নিয়েছে। এখানে অনেক বৃদ্ধ মানুষ এবং অনেকে কিন্তু এখানে অনেক শিশু রয়েছে এবং সবাই কিন্তু আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে এবং এটা দেখেছে। এই ছিল আমার কাছে শরণখোলা আশ্রয় কেন্দ্র থেকে সব। এখন আমরা যাব ভোলা আছে যেখানে লিটনের কাছে সনবস, সেখানকে সব ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যখন সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল ভোলায়, মাঝে মাঝে রোদও মেঘলা আকাশের ফাঁক দিয়ে রোদও উকি মেরেছিল। কিন্তু কিছুক্ষণ আগে মানে এখন থেকে ঘন্টাখানেক আগে ভোলার মেঘনা নদীতে জোয়ার এসেছিল। জোয়ারের পর থেকে অনেকটা ধারণ করেছে মেঘনা। বিশাল বড় বড় ঢেউ এখন আসতে পড়ছে তীরে। আমরা দেখতে পাচ্ছি যে মেঘনার এই দৌলতখানের এই এলাকায় এক একটা বিরাট বিরাট ঢেউ এসে তীরে আসতে পড়ছে, বৃষ্টি পড়ছে, তার সাথে দমকা হাওয়া। এক ধরনের ভীতিকর পরিস্থিতি এখন মেঘনা নদীর তীরে। আর ক্ষয়ক্ষতির কথা যদি বলি, আরো 1 ঘন্টা আগে ভোলার সাগরকুলের ঢাল চরে প্রায় 5 ফুট পানিতে ঘর বাড়ি সব তলিয়ে গেছে। সেখানের প্রায় 10,000-এরও বেশি মানুষ পানিতে নিমজ্জিত রয়েছে বলে স্থানীয় চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছে। এছাড়া মনপুরার চর নিজাম, কলাতলির চর জৈনুদ্দিন সহ মেঘনার মধ্যবর্তী যে সমস্ত চরাঞ্চলগুলো রয়েছে সেই চরাঞ্চলগুলোতে আসলে এখন জোয়ারের পানিতে প্লাবিত হয়ে রয়েছে। আর সকাল থেকে দ্বীপ জেলা ভোলা আসলে দেশের মূল ভূখণ্ডের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। এখানকার সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে।
আসলে দিন যত শেষ হয়ে সন্ধ্যার দিকে এগোচ্ছে ততই কিন্তু আসলে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে এদিকে জেলেপল্লীগুলিতে ঘুরে দেখেছি, জেলেপল্লীর লোকজন এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে না গেলেও তারা এক ধরনের উৎকণ্ঠার মধ্যেই তাদের ঘরগুলোতে যে ছোট ছোট কাঁচা ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোতে তারা অবস্থান করছে। পানি উন্নয়ন বোর্ড অবশ্য বলছে যে এখন পর্যন্ত তাদের কোনো ঝুঁকি নেই। আমরা যেটা জানতে পেরেছি যে স্বাভাবিকের চেয়ে আজকের এই দুপুরের জোয়ারে 4 থেকে 5 ফুট বেশি পানি মেঘনায় এসেছে। তবে সব মিলিয়ে সন্ধ্যার আগ মুহূর্তে বা বিকেল যত গড়িয়ে আসবে ততই এই মেঘনা পাড়ের মানুষ এবং চরাঞ্চলের মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়তে থাকবে। তো এই ছিল আমার কাছে ভোলার দৌলত খান থেকে ঘূর্ণিঝড়ের সর্বশেষ খবর। জি, ধন্যবাদ লিটন আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আপনি সাবধানে থেকে কাজ করবেন। আমরা ইমা দেখলাম সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু জানাচ্ছিলেন সেখানের কি অবস্থা, এবং বিশেষ করে ভোলায় যে সবশেষ আমরা দেখলাম সেখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে অগ্রভাগের যে প্রভাব সেটাই কিন্তু একটা তাণ্ডব শুরু হয়ে গেছে। এই অবস্থায় রাশেদ আসলে সরকার কিংবা স্থানীয় প্রশাসন থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? স্থানীয় প্রশাসন কিন্তু আমরা দেখেছি যথেষ্ট তৎপর রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় তারা কিন্তু আসলে আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে কখন কি হবে সেটি জেনে নিচ্ছেন, এবং সেই অনুযায়ী কিন্তু তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতিও সেরে নিয়েছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যে ব্রিফিং করে তাদের প্রস্তুতির খবরটিও জানিয়েছেন। আমরা একটু সেটি দেখে নেব এখন। আমাদের পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র আছে, প্রায় 8 লক্ষের বেশি মানুষ অলরেডি আশ্রয় নিয়েছে। আমাদের সমস্ত সেনাবাহিনী, কোস্টগার্ড, আমাদের নৌবাহিনী এবং আমাদের সিভিল প্রশাসন, আমাদের লোকাল প্রশাসন সবাই আমরা ঐক্যবদ্ধভাবে এটার ফেস করার জন্য আমরা তৈরি হয়ে আছি। সমস্ত মন্ত্রণালয়ের এবং আমরা ছুটি বাতিল করা হয়েছে। স্কুল খোলা থাকবে কিন্তু ক্লাস বন্ধ থাকবে। যেই সমস্ত এলাকা অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে ঘোষণা হয়েছে, সবাইকে এক্ষুনি নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। দেখলাম, আমরা যদি আরেকটু দেখি প্রস্তুতিটা কেমন বা কোন কোন ইয়াতে কি কি বিষয় প্রস্তুতিগুলো নেওয়া আছে, সেখানে কিন্তু আমরা দেখলাম যে উপকূলীয় যে 9টি জেলা রয়েছে সেখানে যে বিশেষ প্রস্তুতি অর্থাৎ যে আশ্রয়নগুলো রয়েছে অর্থাৎ আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলোকে প্রস্তুত করা। এখানে ধরা হচ্ছে উপকূলীয় জেলা ধরে প্রায় 30 লাখ মানুষ রয়েছে এবং তাদের জন্য 9,000 আশ্রয় কেন্দ্র, এবং সেখানে এরই মধ্যে 8 লাখ মানুষ আশ্রয় নিয়েছে বলে আসলে ব্রিফিংয়ে জানানো হয়েছে। যদিও আমরা কিন্তু দেখেছি যে এখনো মানুষের মধ্যে অনীহা, যেই মানুষগুলো আসলে বছরের পর বছর দিনের পর দিন এমন ঘূর্ণিঝড়ের সঙ্গে লড়াই করে করে তারা আসলে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চায়, এই প্রবণতা থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আশ্রয় কেন্দ্রে যেতে মাইকিং করা হচ্ছে, এবং সেখানে বলা হয়েছে যে এখানে যে বিশুদ্ধ খাবার বা পানি এই যারা থাকবে, বিশেষ করে আগামীকালকে পুরো দিনও কিন্তু আসলে যে তাণ্ডব চালাবে এটা পূর্বাভাস কিন্তু দেখেছি। সেই সময়টাতে আসলে কিন্তু এই খাবার পানি বা বাকি বিশুদ্ধ পানি সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে তৈরি করে রাখা হয়েছে। এর পাশাপাশি যদি আমরা আরও যে বিষয়গুলো দেখি, যে এই দেখলাম আমরা যে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় রয়েছে বা সিটি কর্পোরেশন সহ অন্যান্য জায়গায় তাদের কিন্তু ছুটি বাতিল করা হয়েছে। দুর্যোগ প্রবণ এলাকায় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ঢাকার সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার এবং কলকাতার যে বিমান চলাচল সেটি কিন্তু আমরা জানি সকাল থেকে বন্ধ করে দেওয়া আছে। গতকাল থেকেই কিন্তু অভ্যন্তরের যে নৌ চলাচল সেটি কিন্তু বন্ধ করা হয়েছে, এবং কিছুক্ষণ আগে যেটা জানলাম বঙ্গবন্ধু টানেল সেটাও কিন্তু আপাতত চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে। এতে সবকিছু মিলিয়ে আসলে প্রস্তুতি নেওয়া হয়েছে। মানুষ যদি আর একটু সচেতন হয়ে দ্রুত এই আশ্রয় কেন্দ্রগুলো আসে তাহলে হয়তোবা যে মালের ক্ষতি যেটা হবার সেটা হবে, কারণ যেহেতু বলছিলাম জোয়ার এবং সবকিছু মিলে যে সময়টা আঘাত হানবে হবে, কিন্তু জানের যে ক্ষয়ক্ষতি সেটি আসলে যে তুলনামূলক কম হবে। রাশেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। স্টুডিওতে এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত ছিলেন সহকর্মী রাশেদ লিমন।